ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা সংক্ষেপে একে ওয়েবও বলা হয়। ওয়েব বলতে বোঝায় কোনো ইউআরএল এর মাধ্যমে আইডেন্টিফাই করা ডকুমেন্ট ইন্টারনেটের মাধ্যমে হাইপারলিংক আকারে প্রকাশ করা। কিন্তু এই হাইপারলিংক কি, এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কিভাবে এলো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ওয়েবসাইট বানানোর কনসেপ্ট এবং এই ওয়েবসাইটগুলো আমরা কিভাবে অ্যান্ড্রয়েড ডিভাইস বানাতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আপনার জহির পলক আছি সিটুবিকের এই নতুন ভিডিওতে। চলুন শুরু করা যাক। হাইপারটেক্সট হাইপারটেক্সট হলো কোনো একটি লেখা বা কোনো টেক্সট যা কম্পিউটার ডিভাইস বা আদার কোনো ইলেকট্রনিক ডিভাইসে শো করে এবং এই লেখাগুলো একটি রেফারেন্স আকারে অন্য লেখার সাথেও সংযুক্ত হতে পারে বা অন্য কোনো ডকুমেন্টের লেখাও এর মধ্যে রেফারেন্স আকারে লিঙ্ক করা থাকতে পারে, যাতে করে একজন পাঠক একটি লেখা থেকে সরাসরি আরেকটা লেখায় দ্রুত স্কিপ করে যেতে পারে ওই লেখার মধ্যে থেকে। একেই বলা হচ্ছে হাইপারটেক্সট। টেড নেলসন 1963 সালে প্রথমবারের মতো হাইপারটেক্সট নিয়ে কথা বলেন এবং 1965 সালে এর প্রথম রেফারেন্স দ্য জানাডো প্রজেক্ট পাবলিশ করেন। তিনি ব্রাউন ইউনিভার্সিটিতে এই প্রজেক্টটি শেষ হওয়ার পর একগুচ্ছ কবিতাকে হাইপারটেক্সট বা হাইপারলিংক করে স্টুডেন্টদের মাঝে শো করেন, যেখানে কবিতার লিস্ট দেওয়া হয়। এই কবিতার লিস্টে কোনো কবিতার নামে ক্লিক করলে সেই কবিতাটি সরাসরি তাদের কাছে শো করত, অর্থাৎ কবিতা থেকে কবিতার ন্যাভিগেশন করা যেত। আপনারা চাইলে তখন একটা কবিতার মানে যে কবিতাটি পড়তে চান সেই কবিতাটি তখন ওই নামে ক্লিক করার মাধ্যমে আপনার কাছে সেই কবিতাটি চলে আসতো। পরবর্তীতে টিম বার্নার্স-লি প্রথম এই কনসেপ্টটি নিয়ে তার টিমদের সাথে মিলে কাজ শুরু করেন। তাদের এই প্রচেষ্টাকে দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রজেক্ট নামে 1989 সালে প্রস্তাব রাখেন। হাইপারটেক্সটের জন্য একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ থাকবে, যেটাকে আমরা বর্তমানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা HTML হিসেবে চিনি। এই HTML এর জন্য একটি ওয়েব সার্ভার থাকবে এবং সাধারণ মানুষের জন্য থাকবে একটি ইউজার ইন্টারফেস, যেটাকে তিনি ওয়েব ব্রাউজার হিসেবে পয়েন্টিং করেন। মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো কিছু ট্যাগ যার মাধ্যমে কোনো লেখা কোনটা কি হবে তা নির্দেশ করে। এগুলো কিছু ট্যাগও হতে পারে অথবা কিছু সাংকেতিক চিহ্নও হতে পারে। তো এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কিরকম এবং এর ট্যাগগুলো কিরকম হয়। তো টিম বার্নার্স-লি 1990 সালে তার টিম নিয়ে প্রথমবারের মতো একটি ওয়েব সার্ভারকে লাইভ হোস্ট করে দেখান, যেখানে আপনার একজন ইউজার চাইলে একটি ওয়েব পেজ দেখতে পেত, যেটা ছিল কেবলমাত্র একটি HTML পেজ। এখানে ওয়েব সার্ভার হলো বিশেষ এক ধরনের কম্পিউটার, যেখানে বিভিন্ন ধরনের হাইপারটেক্সট ডকুমেন্ট এবং অন্যান্য বিভিন্ন ডকুমেন্টও রাখা থাকে এবং যে কেউই চাইলে সেখান থেকে আপনার ব্রাউজারের মাধ্যমে এটিকে দেখতে পারে তাদের বিভিন্ন ডিভাইস বা কম্পিউটার এইসবের মাধ্যমে। আবার ওয়েব পেজ হলো কিছু হাইপারটেক্সট ডকুমেন্ট যেগুলো আমরা এই ওয়েব সার্ভারগুলো থেকে দেখতে পারি এবং যেগুলোর মাধ্যমে বা যে মাধ্যমের সাহায্যে আমরা এই ওয়েব পেজগুলো দেখতে পারি সেগুলোকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজার। এখন বড় বিষয় হলো ওয়েবসাইট। ওয়েবসাইট হচ্ছে আপনার একটি ওয়েব সার্ভারে বিভিন্ন ধরনের ওয়েব পেজ এবং আদার্স ডকুমেন্টগুলো একসাথে থাকলে সেগুলোকে একটি ওয়েবসাইট বলে এবং এই ওয়েবসাইটগুলো এক বা একাধিক ওয়েব পেজ নিয়ে গঠিত হতে পারে, অর্থাৎ একটা ওয়েব পেজ দিয়েও একটা ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এই ওয়েব পেজগুলো যারা কোড আকারে লেখেন এবং এই কোডগুলো লেখার মাধ্যমে একটি ওয়েব পেজ তৈরি করেন বা একটি ওয়েবসাইট তৈরি করেন, অথবা যারা এই ওয়েব পেজগুলোকে ডেভেলপ করেন তাদেরকে বলা হয় ওয়েব ডেভেলপার। আর ওয়েব ডেভেলপারদের কাজকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট। এই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে আমাদেরকে প্রথমত 3টি ল্যাঙ্গুয়েজ মিনিমাম শেখা লাগে, যার মধ্যে প্রথম এবং অনন্য ল্যাঙ্গুয়েজটির নাম হচ্ছে HTML। HTML আমাদের ওয়েবসাইট গঠন করার কাজটিতে সহায়তা করে। এরপর আসে এই ওয়েবসাইটটিকে সুন্দর করার কাজ। এই ওয়েবসাইটটিকে সুন্দর করতে আমরা মূলত শিখি CSS বা ক্যাসকেডিং স্টাইল শিট। এই ল্যাঙ্গুয়েজটি আমাদের একটি ওয়েবসাইট কিরকম দেখতে হবে, কালার কিরকম হবে, এর লেখাগুলো কি রঙের হবে, অথবা এখানে ছবিটা কিরকম দেখতে হবে, এটি চারকোনা না গোল, এই সব বিষয় যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেট করা হয় বা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করে এগুলো সেট করে সেগুলোর নাম হচ্ছে CSS। অর্থাৎ HTML দিয়ে আমরা ওয়েবসাইটটি তৈরি করি এবং CSS দিয়ে এর সৌন্দর্যের কাজটিকে আমরা নিয়ন্ত্রণ করি।
এর পরবর্তীতে আসে এই ওয়েবসাইটটা আমাদের ওয়েব ব্রাউজারে কি কি কাজ করবে, অর্থাৎ ওয়েবসাইটে যদি একটি বাটন থাকে, এই বাটনটি ক্লিক করলে সাপোজ আমাদের সামনে লগইনের পেজটি চলে আসবে, অথবা এইখানে একটি বাটন দেওয়া, এই বাটনটা ক্লিক করলে এই ছবিটা চেঞ্জ হয়ে যাবে। এইরকম বিভিন্ন আরো যত কাজ আছে যে ব্রাউজারের, এগুলোকে নির্দেশনা প্রদানের জন্য লিখে থাকে কোড আকারে। এই নির্দেশনাগুলো মূলত লেখা হয় যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেটি হলো জাভাস্ক্রিপ্ট। একজন ইউজার এই ওয়েবসাইটটিকে কিরকম দেখবে সেগুলো আমরা মূলত কোড করি প্রাথমিকভাবে এই তিনটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। এই ল্যাঙ্গুয়েজটি যারা শিখেন তাদেরকে প্রাথমিকভাবে বলা হয় একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, অর্থাৎ তিনি একজন ক্লায়েন্ট কি দেখবে ব্রাউজারে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে সেগুলোকে তিনি কোড আকারে লিখেন। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে আরো অনেক ল্যাঙ্গুয়েজ শেখা লাগতে পারে, কিন্তু এগুলো আমাদের এখনকার মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে একদম বেসিক কি কি জিনিস একজনের ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে প্রয়োজন হয়। এরপর আসে এই ওয়েবসাইটটি যে সার্ভার আমাদের ইউজারদের কাছে এই ওয়েবসাইটের কোডগুলো পাঠাবে, সার্ভার কি কি তথ্য সহ ওয়েবসাইটটা ইউজারের কাছে পাঠাবে। অর্থাৎ এই সার্ভার যখন একজন ইউজারের কাছে এই HTML এবং CSS জাভাস্ক্রিপ্ট কোডগুলো পাঠাবে, তখন এই লেখাগুলো কি রকম হবে, অর্থাৎ ইউজার, একজন পার্টিকুলার ইউজার এই লেখাটা দেখবে, আরেকজন পার্টিকুলার ইউজার অন্যটি লেখা দেখবে। সাপোজ আমরা এক্ষেত্রে ধরতে পারি একজন ইউজার যখন লগ ইন করে তখন তার নামটি তার প্রোফাইলে মাই অ্যাকাউন্টের সেকশনে সাপোজ শো করবে। এই কাজটা কিন্তু সবার জন্য আলাদা আলাদা হবে। সার্ভারটা কি করছে, ওই ব্রাউজারের কাছে বা ওই ইউজারের কাছে পাঠাচ্ছে যে এইটা হলো অমুক ইউজার, অমুক ইউজারের জন্য এই নাম। তো এই কাজগুলো কিন্তু মূলত সার্ভারের করা লাগে, অর্থাৎ সার্ভারের জন্য আমাদের আলাদা করে একটি প্রোগ্রাম লেখা লাগবে যাতে এই কাজটি করতে পারে। তো এই যে কাজগুলো সার্ভারের জন্য করা লাগতেছে, এইগুলোকে যারা কোড করে লিখে এবং প্রোগ্রাম করেন তাদেরকে বলা হয় মূলত ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার। অর্থাৎ তারাও ওয়েবসাইটটাকে ডেভেলপ করতেছে, কিন্তু তারা মূলত ফ্রন্ট এন্ডের কাজ করছে না, তারা মূলত করছে সার্ভারের জন্য, অর্থাৎ তারা পিছনে বসে কাজ করছেন বলে এদেরকে বলা হচ্ছে ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার। তো এই যে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার এবং ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার, তাদেরকে কিন্তু ফ্রন্ট এন্ডের ওয়েব ডেভেলপমেন্ট শেখা লাগে, আবার ব্যাক এন্ডের ডেভেলপারদের জন্য ব্যাক এন্ডের ওয়েব ডেভেলপমেন্ট শেখা লাগে। তো যারা এই দুটো কাজই জানেন, অর্থাৎ ফ্রন্ট এন্ডের কাজও জানেন এবং ব্যাক এন্ডেরও কাজ জানেন, তারা মূলত এই দুটো কাজ জানার কারণে তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। অর্থাৎ একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সম্পূর্ণ জ্ঞানটি তার আয়ত্তে থাকে এবং তিনি একটি পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারেন। এখান থেকে বলাই যায় একটি ওয়েব ডেভেলপার মূলত তিনটি ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি তাদের নলেজের উপর ভিত্তি করে। কিরকম? ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার এবং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। এই কোর্সটি আমরা কেবলমাত্র ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে বানাবো। আপনারা যদি চান তাহলে আমরা এই কোর্সটাকে আরো ডিপ লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে করে প্রতি সূক্ষ্ম তথ্য আপনারা খুব সুন্দরভাবে বাংলায় শিখতে পারেন আমাদের এই কোর্সের মাধ্যমে। এবার এই ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েডে কি সম্ভব? চাইলেই সম্ভব। অ্যান্ড্রয়েড ডিভাইস এখন কোনো অংশেই কম্পিউটার থেকে কম নয়, বরং কম্পিউটারের প্রায় অনেক কাজই আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসে চাইলেই করে নিতে পারি। এখন প্রশ্ন আসে, অ্যান্ড্রয়েডে আমরা কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি? অ্যান্ড্রয়েডে ওয়েব ডেভেলপমেন্টের জন্য খুবই জোস একটা অ্যাপ আছে, যেটা দিয়ে আমরা প্রায় একদম কম্পিউটারে যেভাবে কোড এডিটরের মাধ্যমে একটি কোড লেখার মাধ্যমে একটি পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারি বিভিন্ন রকমের কোড লেখার মাধ্যমে, ঠিক সেম কাজটাই আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসে বসেও করতে পারি এবং এই এডিটরটি প্রায় কম্পিউটারের মতোই ফিল দিবে আপনাকে অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে। অবশ্যই এই অ্যাপটা ফ্রি এবং এতে কোনো রকম অ্যাডও শো করে না। প্রথমত এই অ্যাপটা একটা ওপেন সোর্স প্রজেক্ট, যার কারণে এই অ্যাপটির কোডগুলো আপনারা চাইলেই খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে এই কোড অ্যাপটি বা কোড লেখার অ্যাপটা কি কি ল্যাঙ্গুয়েজ এবং কি কি প্রোগ্রামের মাধ্যমে বানানো হয়েছে, এবং এগুলোকে চাইলে ব্যবহার করে আপনি নিজের জন্য কাস্টমাইজ করেও একটি পরিপূর্ণ অ্যাপ তৈরি করতে পারেন যদি আপনি অ্যাপ ডেভেলপমেন্ট খুব ভালোভাবে জেনে থাকেন। তো আপনাদের কাছে আমি এই লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কিভাবে আপনি এই কোডগুলো দেখতে পারবেন। পাশাপাশি এই কোড এডিটর অ্যাপটি আপনি পুরো ফ্রি ভার্সন, অর্থাৎ কোড এডিটরের অ্যাপের
আপনি যদি গুগল ভার্সনটি ডাউনলোড করেন তাহলে আপনারা ঠিক এরকম কিছু কিছু জায়গায় বলবে যে এই পেইড অ্যাপটি ডাউনলোড করে এডিটর বা ডেভেলপার যারা আছেন অ্যাপটির তাদেরকে আপনারা সহায়তা করতে পারেন বা তাদেরকে আপনারা একটি কমিশন পাঠাতে পারেন এই পেইড অ্যাপটি কেনার মাধ্যমে, যাতে এই পেইড লেখাগুলো শো না করে। তার জন্য এই ওপেন সোর্স যে প্রজেক্টটা রয়েছে সেখানে এই অ্যাপটির এপিকে ভার্সনও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটিও ডাউনলোড করে আপনার ফোনে খুব সুন্দরভাবে ইনস্টল করতে পারেন। যদিও একটু রিস্ক লেখা থাকতে পারে যে আপনি বাইরে থেকে থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করলে আপনার অ্যান্ড্রয়েডে অনেক রিস্ক আছে, অ্যাপ ডাটা লস হওয়ার ভয় আছে, যদিও এগুলো কিছুই হবে না এই ক্ষেত্রে, কারণ এই অ্যাপটি পরিপূর্ণ এইখান থেকেই আপনার রেন্ডার হয়ে আসে, যার কারণে এর কোডগুলো আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে কোনো সমস্যা আছে কিনা বা এটা কি আদৌ কোনো ডাটা লিক করবে কিনা সেগুলো যেমন আপনারা দেখেও নিতে পারবেন, পাশাপাশি আপনারা সেই রেন্ডার ভার্সনটাই পাচ্ছেন, যার কারণে আপনার এর কোনো মাথা ব্যথাই রাখার দরকার নেই যে এটি আসলে ইনসিকিউর কিনা, অর্থাৎ এই অ্যাপটি 100% সিকিউর এবং আপনারা নির্দ্বিধায় এটি ব্যবহার করতে পারেন। এর ডাউনলোড লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই গিটহাবের পেজের যে লিঙ্কটি সেই লিঙ্কটি থেকে আপনারা ডাউনলোড করে একদম ফুল ফ্রি ভার্সনটি ডাউনলোড করতে পারেন। কোনো রকমের পেইড ভার্সন কেনার রেস্ট্রিকশন বা ওই টেক্সট যে পপআপটা আসে সেগুলো আপনার কাছে শো করবে না। তো চলুন আমরা কোড এডিটরটিতে চলে যাই এবং এখানেই আমরা দেখাবো কি কি করতে পারি আমরা এই কোড এডিটর অ্যাপ দিয়ে। তো চলুন শুরু করা যাক। তো আমরা যে কোড এডিটর অ্যাপটি ইউজ করব সেই কোড এডিটর অ্যাপটির নাম হলো কোড, এবং এই কোড এডিটর অ্যাপটির যে গিটহাব পেজ যেখানে আমাদের কোডগুলো রয়েছে অ্যাপটির, সেই কোডের পেজটি এখানে রয়েছে। তো এইখানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এই কোড এডিটর অ্যাপটার 1.4.164 এই ভার্সনটা অ্যাভেলেবল। তো এই লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করতে আমরা ওই লিঙ্কে ক্লিক করে এই পেজটিতে চলে আসলাম। এখানে অ্যাসেটসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 164.apk নামের একটি ফোল্ডার। এই অ্যাপটা আমরা এখানে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে। আমরা এর যে এপিকে ভার্সন তা আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। আমাদের ফাইলটি অলরেডি ডাউনলোড করা বলে এখানে 1 লেখা দেখাচ্ছে। তো আমরা ডাউনলোড শুরু করলে সাথে সাথেই এটি ডাউনলোড হয়ে গেল, এবং এখন আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে এবং এই যে আমাদের সেই এপিকে ফাইলটি, আমরা এটি এখন ইনস্টল করতে ক্লিক করব এবং ইনস্টল করলে সাথে সাথে আমরা যে আগে কোন থেকে ইনস্টল করব সেটা সিলেক্ট করলাম। তো প্যাকেজ ইনস্টলার সিলেক্ট করে দেখতে পাচ্ছি যে আমাদেরকে সেই আগের ওয়ার্নিংটি এখন আবার দেখাচ্ছে। তো এই ওয়ার্নিংটি কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি এই অ্যাপটি আমাদের জন্য কোনো সমস্যা সৃষ্টি করবে না। তো আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব, যেখানে আমাদেরকে দেখানো হবে যে আমরা কোন অ্যাপটি ইনস্টল করছি। তো আমরা এখানে এই কোড দেখতে পাচ্ছি এবং এটি ইনস্টল ক্লিক করে দিলাম। তো এখনই এটি খুবই দ্রুত ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টলের পর আমরা এখানে ওপেনে ক্লিক করে আমরা অ্যাপটি সরাসরি ওপেন করব। তো অ্যাপটি প্রথমবার ওপেন করতে গেলে দেখাতে হবে এই অ্যাপের যে লোগো, তার একটা অ্যানিমেশন এবং এর ভার্সন নাম্বার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে এই অ্যাপের কিছু পারমিশন আছে, যার মধ্যে ডিভাইস পারমিশন। এরপর আমরা দেখতে পাবো এর কিছু ইনফরমেশন যা প্রথমবার ইনস্টল করলে প্রত্যেকবারই দেখানো হয় 10 সেকেন্ড করে। তো এখানে মূলত বলা হচ্ছে যে আমরা কিবোর্ডটার অটো কারেকশন অপশন যেন অফ রাখি, যাতে করে এই অ্যাপে কিছু ট্রাবল শুট তৈরি হয় অটো কারেকশনের কারণে, সেটা যেন না হয়। এরপর আমরা এখানে জিবোর্ড অথবা হ্যাকার্স কিবোর্ড এগুলো ব্যবহার করতে পারি। এর পরবর্তীতে আমরা চাইলে আরও কিছু প্রয়োজনীয় তথ্য আছে যেগুলো আমরা সচরাচর প্রশ্ন করে থাকি, সেগুলো আমরা এফএকিউর মাধ্যমে জানতে পারবো। তো আমাদের আপাতত আর কিছু দেখার নেই, তো আমরা এখানে ওকে ক্লিক করে পরবর্তীতে যে মেইন ইন্টারফেস সেখানে আমরা চলে যাব। আমাদের মেইন ইন্টারফেসটি চলে এসেছে এবং এখানে মেনুতে ক্লিক করলে আমরা ফাইলের ফোল্ডার এবং সেটিংসগুলো দেখতে পাবো, ফাইল এবং ফোল্ডার যা আছে তা দেখতে পাবো। এখানে 3 ডটওয়ালা অপশনটি মূলত আমাদের কি বাইন্ডিং বা শর্টকাট রয়েছে সেগুলো আমরা সার্চ দিয়ে এখান থেকে দেখতে পারি। তো আমরা চাইলে আমাদের কিবোর্ডটাকে হ্যাকার্স কিবোর্ডে চেঞ্জ করে নিচ্ছি, কারণ এই হ্যাকার্স কিবোর্ড মূলত আমাদেরকে পুরো কম্পিউটারের যে কিবোর্ড লেআউটটি আমরা ব্যবহার করে থাকি সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো চাইলে। এখানে আমাদের প্রয়োজনীয় কন্ট্রোল অল্টার বাটনটাও আমরা এখান থেকে ব্যবহার করতে পারি।
আমরা এখন এখানে যে সেটিংসটি রয়েছে তা আমরা সেখানে গিয়ে এর কিছু সেটিংস চেঞ্জ করব এবং পাশাপাশি এর যে বিভিন্ন থিম রয়েছে আমরা এই থিমটা ডিফল্ট থিম থেকে চেঞ্জ করে আমাদের পছন্দ মতো থিমে পরিবর্তন করব এবং এর একটি বিশেষত্ব হলো আমাদের এখন সেই পেইড ভার্সনের যে সমস্যাটা ছিল সেটা এখানে শো করবে না। তো আমরা এখন সেটিংস যাই এবং এখানে যে বিভিন্ন সেটিংস তার মধ্যে থিমে আমরা আমাদের থিমটি এখন চেঞ্জ করলে কোনো নোটিফিকেশন শো করছে না যে আমরা যেন পেইড অ্যাপটি কিনি। তো আমাদের ওশেন থিমটি পছন্দ হয়েছে, আমরা এটা ইউজ করছি। এরপরে আমাদের যে এডিটর বা টেক্সটটা আমরা যেখানে লিখবো সেটার যে টেক্সটগুলো কীরকম হবে তা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো আমার এখানে পছন্দনীয় থিম হলো টার্মিনাল থিমটা, তো আমরা সেই টার্মিনাল থিমটি এখানে ইউজ করছি। এরপর আমরা এডিটর সেটিংসে গিয়ে এর বিভিন্ন সেটিংস আমরা চেঞ্জ করতে পারি, যেখানে এখন আমরা অটো সেভ সিলেক্ট করতে পারি, যেটা মিলি সেকেন্ডে সেভ হয়। এতে করে আমাদের কোনো কোড লেখা হলে তার সাথে সাথে ওই সেকেন্ড সময় পর অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আমরা এটা আপাতত সিলেক্ট করলাম না, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এরপর এখানে এডিটরের ফন্ট আপনারা ডিফল্ট যে ডিভাইস ফন্ট সেটার পাশাপাশি একটি এক্সট্রা ফন্ট ইউজ করতে পারেন, যেটা এখানে মূলত মিরা কোড নাম দিয়ে পরিচিত। তো এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন। এরপর আপনারা ফন্টের যে সাইজ বা যে আরও বিভিন্ন সেটিংস রয়েছে যে ফুল স্ক্রিনে ইউজ করা সেগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে ফন্ট সাইজটা মূলত অনেক ছোট দেখাচ্ছে, আমরা এখানে দেখার সুবিধার্থে একে 18 পিক্সেলে চেঞ্জ করে দিচ্ছি যাতে একটু বড় দেখা যায় লেখাগুলো। তো আমার ক্ষেত্রে 12তেও সমস্যা নেই, কিন্তু এখন দেখানোর সুবিধার্থে একটু 18 করে নিলাম। তো এর পরবর্তীতে আপনারা আরও বিভিন্ন সেটিংস রয়েছে যেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারেন। তো আমাদের এখন এডিটরটি দেখতে বেশ চমৎকার লাগছে এবং এখানে আমরা কোনো কিছু টেক্সটে টাইপ করলে তা ভালোই দেখতে লাগছে। এখন আমরা কি করব, আমাদের ফাইল ফোল্ডারটি এখানে ওপেন করব। তো এখানে আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করলে আমাদের ডিরেক্টরিটি এখানে শো করবে। তো এখানে একটি সমস্যা আছে, যেটি হলো এখানে কেবল এসডি কার্ড সেটআপের কথা বলা হচ্ছে। যদি আপনি এখানে এসডি কার্ডে ক্লিক করেন তাহলে আপনারা ঠিকই এসডি কার্ড মানে ইউজ করতে পারবেন, কিন্তু এর সমস্যাটা হবে পরবর্তীতে, কারণ এখানে আপনি এই যে এখানে অ্যাড পাথ অপশনের মধ্যে এসডি কার্ড নামটাও সিলেক্ট করতে পারেন যে কি নামে দিবেন, এবং যখন ফোল্ডার সিলেক্ট দিবেন দেখবেন এখানে বর্তমান অ্যান্ড্রয়েডের যে আপডেটটি এসেছে তার কারণে এখানে আপনার বেস ফোল্ডার ইউজ করতে পারবেন না। তো এই ক্ষেত্রে এই সমস্যাটি এড়ানোর চেষ্টা করার জন্য আমরা পরবর্তী সেটিংসটি ব্যবহার করব বা এর একটি বিকল্প ব্যবস্থা আমরা ব্যবহার করব। তো এখন আমাদের করণীয় হলো এখানে অ্যালাউ এ-কোড টু ম্যানেজ অল ফাইলসে ক্লিক করে ওকে ক্লিক করা, যাতে করে এই এ-কোড অ্যাপটি সমগ্র ফাইল ম্যানেজারটিকে ব্যবহার করার সুযোগ পায়। এতে করে আমাদের মোবাইলে যে সকল অ্যাপ সমগ্র ফাইল ম্যানেজার ব্যবহার করার প্রয়োজন পড়ে সেগুলো এখানে শো করছে। তো এখানে যে সাদা এ-কোড অ্যাপ লোগোওয়ালা অ্যাপটি দেখতে পাচ্ছেন তা হলো মূলত আমাদের যে গুগল ভার্সন থেকে আমরা ডাউনলোড করেছিলাম ফ্রি, সেইটা এখানে দেখাচ্ছে। তো আমরা এখন উপরের এইটাকে সিলেক্ট করব। উপরের এই কোডটি মূলত আমরা সবসময় ব্যবহারের জন্য ডাউনলোড করেছিলাম এবং একে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো পারমিশন আর আলাদা করে দেওয়া লাগবে না এবং সেট আপও করা লাগবে না। তো আমাদের বর্তমানে এসডি কার্ডটি সম্পূর্ণরূপে এখানে শো করছে একদম A to Z সব। তো এখানে আমরা আমাদের ফাইল ম্যানেজারটিকে পুরোপুরি অ্যাক্সেস দিতে সক্ষম হয়েছি এবং আমরা এসডি কার্ডকেও ব্যবহার করার সুযোগ পেয়েছি। তো আমরা এখন এসডি কার্ডের মধ্যে একটি ফোল্ডার, যেটি হলো ওয়েব ডেভ নাম দিয়ে আমরা সেভ করে রেখেছি, সেই ফোল্ডারটিতে আমরা এখন গিয়ে C2Big নাম দিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করব, যাতে করে আমরা ওর মধ্যে বিভিন্ন ফাইল তৈরি করতে পারি। তো আমরা এখন ফাইলটির নেম C2Big লিখে সেট করি। আমরা এই ফোল্ডারটি ওপেন করলাম এবং একে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলেই আমরা আমাদের কোড এডিটরের মধ্যে আমাদের যে C2Big নাম দিয়ে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেটি আমরা এখানে দেখতে পাবো। তো এই যে C2Big নামের ফোল্ডারটি এখানে ওপেন হয়ে গেল। এখন আমরা যদি একটি ফাইল তৈরি করতে চাই ওয়েবসাইটের জন্য, তো আমরা এখানে নামের উপর ক্লিক করে রেখে আমরা এই ফাইলটি তৈরি করতে পারি।
নিউ ফাইল এর মাধ্যমে, নিউ ফাইল অপশনটির মাধ্যমে। তো আমাদের সামনে এখন এই যে অপশনটি চলে এসেছে, আমরা নিউ ফাইলের মধ্যে কি করলাম, একটি ওয়েবসাইটের জন্য ইন্ডেক্স পেজ খুলতে চাই, যে এটার নাম হবে ইন্ডেক্স এবং ফাইলটি হবে HTML ফাইল। তাই জন্য এর এক্সটেনশন .html দিয়ে আমরা তৈরি করে ওকে ক্লিক করলে এখানে HTML ফাইলটি তৈরি হয়ে গেল। এখানে আমরা HTML এর যে লোগো বা HTML5 ভার্সনের যে লোগোটা সেটা কিন্তু এখানে শো করছে, অর্থাৎ আমরা সাকসেসফুলি HTML ফাইলটি ক্রিয়েট করে ফেললাম এবং আমাদের এখানে ক্লিক করতেই আমাদের এই ট্যাবে HTML ফাইলটি অন হয়ে গেল। তো আমরা যদি চাই এখন এখানে আমরা কিবোর্ডের সাথে কানেক্ট করে, যদি আমাদের কোনো এক্সটার্নাল হার্ডওয়্যার কিবোর্ড থাকে তবে আমরা OTG কেবলের মাধ্যমে অথবা ব্লুটুথ কিবোর্ড থাকলে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করেও এটিকে ব্যবহার করতে পারি আমাদের ডিভাইসের সাথে। এতে করে আমরা পুরোপুরি একটি কম্পিউটারের মতোই এই টেক্সট এডিটরটাকে ব্যবহার করতে পারবো এবং খুব দ্রুত আমরা কোডও লিখতে পারবো এর মধ্যে। তো এখানে বলতে গেলে আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হলো আমরা যখন HTML ফাইল তৈরি করব তখন এটি কিন্তু আমাদের .html এক্সটেনশন ব্যবহার করতে হবে। এক্সটেনশন হচ্ছে একটা ফাইলের যে নাম, সেই নামের পরবর্তীতে ডট দিয়ে যে অংশটুকু দিয়ে মূলত এই ফাইলটা কী ধরনের হবে সেইটা নির্ধারণ করে, তাই হলো মূলত ওই ফাইলের জন্য এক্সটেনশন। তো এই এক্সটেনশনগুলো মূলত নির্ধারণ করে যে এটি কী ধরনের ফাইল এবং এটা কোথায় ওপেন করতে হবে। যেমন HTML এর ক্ষেত্রে এক্সটেনশন হলো .html, তারপরে CSS এর ফাইলের জন্য কিন্তু এক্সটেনশন হলো .css, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এক্সটেনশন .js দিয়ে এরকম বিভিন্ন রকম এক্সটেনশন হয়। যেমন আমরা একটা CSS ফাইল ক্রিয়েট করলাম যেটার নাম দিলাম সাপোজ style.css এবং style.css ফাইলটি লিখে আমরা যখন এটিকে আমরা ওকে ক্লিক করব তখন দেখতে পাবো যে এখানে CSS এর যে লোগো CSS3 এই ভার্সনের লোগোটিও কিন্তু এর পাশাপাশি শো করছে, অর্থাৎ এই ব্রাউজারে যে আমরা HTML CSS এর কোড করব, জাভাস্ক্রিপ্ট এর কোড করব, এগুলোর কিন্তু লোগোটাও আমাদের ফাইলের ফরম্যাটের পাশাপাশি আমাদেরকে শো করে দেখাচ্ছে যে এটা একটা এই ধরনের ফাইল টাইপ। তো এখানে আমরা চাইলে আমরা এক্সটেনশন ছাড়া ফাইলও তৈরি করতে পারবো, যেটা আমরা এখন তৈরি করে দেখাই। এখানে আমরা ধরে রেখে একটি নিউ ফাইল ক্রিয়েট করি যেটার কোনো এক্সটেনশন থাকবে না। সাপোজ আমরা এটার নাম দিলাম টেক্সট নাম দিয়ে আমরা একটি ফাইল ক্রিয়েট করব যার কোনো এক্সটেনশন নেই। তো এটা যখন আমরা তৈরি করব আমরা দেখতে পাবো যে আমরা এই টেক্সট ফাইলটিতে চাইলে এটাও একটি ফাইল হিসেবে আমরা তৈরি করতে পারি যেটার কোনো এক্সটেনশন নেই এবং এটা লিখে আমরা সেভও করে রাখতে পারবো চাইলে। তো আপাতত আমাদের বিষয় এটা না, কিন্তু মানে আমরা দেখালাম যাতে আমরা এই টেক্সট এডিটরে যে কোনো ধরনের ফরম্যাট ছাড়া টেক্সট তৈরি করতে পারবো। তো আমরা এখান থেকে এই টেক্সট লেখা যে ফাইলটি সেটি আমরা ডিলিট করে দিলাম এবং এর পরবর্তীতে আমরা HTML কোড লেখার একটা ছোট্ট ডেমো দেখিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব। আমরা এই টেক্সট এডিটরের মধ্যে চাইলে কীভাবে সহজে দ্রুত কোডগুলো, মানে যে বেসিক কোড আমাদের মেইনলি সব কিছুতেই লেখা প্রয়োজন পড়ে সেটা আমরা একবারে লিখতে পারি, সেই জিনিসটা আমরা এখানে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন একটি এক্সটার্নাল কিবোর্ড ইউজ করছি যাতে করে এই ডিসপ্লেটি বড় থাকে। এখানে এখন আমরা একটি কোড লিখব যেটা হলো HTML5। এইটুকু লিখে আমরা আমাদের কিবোর্ডের ট্যাব বাটনটি যদি ক্লিক করি তাহলে এখানে HTML এর যে বেসিক লেখাগুলো সেই লেখাগুলো সব অটোমেটিক এখানে চলে আসবে, যেটাকে মূলত বলা হয় এমএট্যাব বা এখানে এটাকে স্নিপেট বলে। তো এখানে একটা স্নিপেট এখানে শো করছে, আমরা যদি এতে টাচও করি তাহলেও আমাদের ওই সেম কাজটা হয়ে যাবে, অর্থাৎ ট্যাব বাটনে ক্লিক করলে আমরা যেই কাজটি পাবো সেই কাজটা এখানে টাচ করলেও আমাদের হয়ে যাবে।
এখন এখানে যে কোডগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো এক একটা ট্যাগ আমরা এখানে মূলত দেখতে পাই। এখানে কোনটা কি ট্যাগ এই সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে মূলত আলোচনা করব যে কোন ট্যাগ কি কাজ করে এবং কিভাবে কাজ করে। আপাতত আমরা মেইন যে অপ্রয়োজনীয় যে জিনিসটুকু সেটুকু আমরা আপাতত কেটে দিলাম। এর পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করি যে এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্যাগ কিন্তু দুটো অংশ রয়েছে, যার একটাতে মূলত শুরু হচ্ছে এবং আরেকটা অংশ গিয়ে শেষ হচ্ছে, এবং এই দুইটা ট্যাগের মাঝখানে কিন্তু আবার বিভিন্ন লেখা বা আদার্স আরও ট্যাগ রয়েছে। তো এই যে একটা অংশ শুরু এবং আরেকটা অংশ শেষ, এরকম করে যেহেতু আমরা মার্ক করতেছি বা মার্ক করতে পারছি এরকম ট্যাগের মাধ্যমে, সেই ক্ষেত্রে এই ট্যাগটার একটা বিশেষ নাম রয়েছে, যেটা হলো এই প্রথম ক্ষেত্রে এই ট্যাগটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, আর একদম শেষে যে ট্যাগটা এখানে হাইলাইট হয়ে রয়েছে সেই হাইলাইট হয়ে থাকা ট্যাগটি হলো মূলত এন্ডিং ট্যাগ। এই লাস্টের ট্যাগটাতে আমাদের কার্সর নিয়ে যাচ্ছি, তখন কিন্তু এই ট্যাগটার যে স্টার্টিং ট্যাগ সেই ট্যাগটাকে মার্ক করতেছে, আবার স্টার্টে যখন এই ট্যাগটার মাঝখানে কার্সর নিয়ে যাচ্ছি তখন এন্ডে কিন্তু আবার সেরকম মার্কিং করছে। এই যে মার্কিং হয়, এই মার্কিংটা হয় হলো মূলত আমাদের যখন আরও কমপ্লেক্স লেভেলে আমরা ডিজাইন করি তখন এই ট্যাগগুলো যে কোথায় শুরু এবং কোথায় ওই ট্যাগটা শেষ হয়েছে সেটা বোঝানোর জন্য এই মার্কিংটা হয়ে থাকে। এই ক্ষেত্রে এটা হলো আমাদের বড় কাজে দেয় যখন আমাদের প্রয়োজন হয় যে এই ট্যাগটা কোথায় শুরু এবং কোথায় শেষ হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস আলোচনা করব, ট্যাগ কত প্রকার এবং কী কী ট্যাগ রয়েছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকের জন্য এইখানে HTML নিয়ে আপাতত বেশি কোনো আলোচনা করছি না। চলুন আমরা এখন নিচের যে ন্যাভিগেশন বাটনগুলো রয়েছে এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। এখানে আমরা যে বাটনটা দেখতে পাচ্ছি এই বাটনটা হচ্ছে মূলত আমাদের কম্পিউটারে যে আমরা ট্যাব বাটন ইউজ করে থাকি সেই বাটনটার কাজ এখান থেকে আমরা করতে পারি। এরপর এখানে রয়েছে আমাদের শিফট বাটন, এই শিফট বাটন দিয়ে আমরা শিফটের কাজ করতে পারি। তো এটা হলো আমাদের আন্ডু বাটন, এখান থেকে আমরা পূর্ববর্তীতে যে কোডটি লিখেছিলাম সেটা ফেরত যেতে পারি। আবার এটা হচ্ছে আমাদের রিডো বাটন, যেখান থেকে আমরা পরবর্তীতে যা লিখেছিলাম সেই লেখাটা আবার ফেরত যেতে পারি। এটা হলো সার্চ বাটন, এখানে আমরা কোনো কিছু টেক্সটে সার্চ করতে বা কোনো কোড সার্চ করতে গেলে এখান থেকে সার্চ করতে পারি। অর্থাৎ এখানে আমরা যদি একটা টেক্সট লিখি তাহলে সেটা আমাদের একে একে সিলেক্ট হয়ে আমাদের পুরো কোডের মধ্যে থেকে ওই টেক্সটটাকে সার্চ করে দিবে। আবার আমরা চাইলে এখানে রিপ্লেস প্লেসে কিছু লিখতেও পারি, অর্থাৎ আমরা যা সার্চ করছি সেই সার্চ আইটেমটা আমরা চাইলে রিপ্লেস করতে পারি এই রিপ্লেস অপশনে কোনো টেক্সট লেখার মাধ্যমে। যেমন আমরা এই HTML লেখাটাকে একে একে চেঞ্জ করতে চাই বড় হাতের HTML লেখা দিয়ে, তো আমরা এখানে লেখার পর এখানে এই পাশে ডান পাশে যে বাটনটি রয়েছে এই দুটো এই বক্সের বাটনটা ক্লিক করলে মূলত আমাদের একে একে চেঞ্জ হবে, আর চারটা বক্সের যে আইকন এটা ক্লিক করলে সব একসাথে চেঞ্জ হয়ে যাবে। আবার সার্চগুলো আমরা একে একে ন্যাভিগেট করতে চাইলে এই অ্যারো দুটো ইউজ করতে পারি। আগের অ্যারোটা ক্লিক করলে আমরা এই সার্চের আগের অপশনে যাব, আবার পরের অ্যারোতে পরের অপশনে। এরপরে সেটিংসে আমরা এখানে কেস সেন্সিটিভ করতে পারি, অর্থাৎ যা লিখবো একদম হুবহু ম্যাচ না করলে এটা সার্চ করবে না। আবার এখানে আমরা রেজিস্ট্রি এক্সপ্রেসে এখানেও সেট করতে পারবো। আবার সম্পূর্ণ ওয়ার্ডটাও আমরা সার্চ করতে পারবো, এভাবে বিভিন্ন সেটআপের মাধ্যমে কাজটি করতে পারি। তো এইগুলো আমাদের সার্চ বাটন। এরপর আসে আমাদের এখানে সেভ বাটন। আমরা কোনো কোড লেখার পর তা যদি আমাদের সেভ করার প্রয়োজন হয়, অর্থাৎ কোডটি লেখা হয়েছে এডিট হয়েছে, সেখানে আমরা তখন ওই নামের পাশে ট্যাব অপশনে যেমন হলুদ দাগ দেখতে পাই ঠিক তেমনই সেভ বাটনে একটা হলুদ দাগ দেখতে পাচ্ছিলাম। তো এখন আমরা সেভ বাটনটি ক্লিক করার সাথে সাথেই এখানে কিন্তু এই হলুদ ডট দুটো উঠে গেল। এর পাশে আছে মোর অপশন, যেখানে আমরা ন্যাভিগেট করার জন্য বাটন পেয়ে থাকি, অর্থাৎ সামনে পিছিয়ে উপর নিচ অথবা ডানে বামে যাওয়ার বাটনগুলো এখানে আমরা পেয়ে যাচ্ছি, যেগুলো আমাদের কিবোর্ডে না থাকলে এখান থেকে ব্যবহার করা যায়। আবার আমরা এখানে চাইলে কোনো লেখাকে সরাসরি মুভ করার জন্য আমরা এখানে একটা মুভ অ্যারো
আপ অ্যারো দিয়ে লেখা, এখানে ক্লিক করলে পুরো লাইনটাকে সে উপরে মুভ করে দেবে। আবার এই ডাউন অ্যারোটা ক্লিক করলে একদম পুরো লাইন নিচে নিয়ে যাবে, অর্থাৎ যা লেখা থাকবে এই লাইনে সব উপরে নিচে করা সম্ভব। আবার এই লেখাটাকে যদি আমরা পুরো লাইন কপি করতে চাই, তখন আমরা এই কপি এই বাটনটা ক্লিক করলে পুরো লাইন ধরে নিচেরটা কপি হয়ে গেল। আবার আমরা যদি উপরের অ্যারোতে কপির বাটন ক্লিক করি, তাহলে উপরে সব একদম একবারে কপি করে ফেলবে। তো এই ছিল আমাদের এখানে মূলত কিছু ন্যাভিগেশন বেসড যে অপশনগুলো এক্সট্রা দেওয়া রয়েছে, এগুলো সম্পর্কে একটু খুঁটিনাটি আলোচনা করলাম। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখার চেষ্টা করছি, আবার এখানেই শেষ করার চেষ্টা করছি। পরবর্তী ভিডিওতে আমরা HTML নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো সেই ভিডিওতে আপনাদের সবাইকে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের জন্য এই পর্যন্তই এবং পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। তো আজকে আমি বিদায় নিচ্ছি, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।